নমস্কার, 5টার 5 স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যদিও এই বৃষ্টি যথেষ্ট নয় গরম কমার জন্য, তবু বৃষ্টি তো পড়ছে। তাই খোলা আকাশের নিচ থেকে আজ 5টার 5 স্পেশালে আমি অতনু থাকছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে প্রথমেই থাকবেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। কারণ বিশ্বজিৎ আমাদের জানাচ্ছিলেন আজ দিনভর যে তীব্র গরম দহন জ্বালা চলবে এবং চলবে আগামী এক সপ্তাহ ধরে। পশ্চিমের জেলার আরো খারাপ অবস্থা। এই সবের মাঝেই আজ হঠাৎ আকাশ কালো করে মেঘ, এবং সেক্টর 5-এ দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি কালো এবং বাজ পড়ছে, মুহুর্মুহু বাজ পড়ছে। কি হলো? আবহাওয়ার এরকম পূর্বাভাস তো ছিল না, যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে বিক্ষিপ্ত বৃষ্টি হতেই পারে। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো সরাসরি। বিশ্বজিৎ, বিক্ষিপ্ত বৃষ্টি, এই বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানানো হয়েছিল আগাম। এই বৃষ্টিতে কি আদৌ তাপমাত্রা কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও স্বস্তি মিলবে? বিক্ষিপ্ত বৃষ্টি তো হবেই, কারণ কিছুক্ষণ আগেই আবহাওয়া দপ্তর যে সতর্কতা বার্তা দিয়েছে তাতে উত্তরে অর্থাৎ উত্তর 24 পরগনার যে অংশে তুমি রয়েছে অতনু, সেখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর কলকাতায় মেঘের গর্জন শোনা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি হবে। আর এই সতর্কবার্তা কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, এবং সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ আরও বেশ কিছু জেলা রয়েছে। বিকেল বা সন্ধ্যের দিকে এরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কিন্তু তাতে কোনোভাবেই এই যে গলদঘর্ম অবস্থা তার থেকে রেহাই নেই। হয়তো কয়েক ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা একটা স্বস্তি মিলতে পারে, কিন্তু তারপর আবার গরম, আবার ঘাম প্যাচপেচে যে নাজেহাল অবস্থা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্তত এর থেকে রেহাই নেই আগামী 6-7 দিন। বুধ বৃহস্পতিবার নাগাদ একটা পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং তাতে গতি পেতে পারে মৌসুমি বায়ু, কারণ ইসলামপুরে আটকে আছে এই মৌসুমি বায়ু, এবং সেখান থেকে গতি পেলে দক্ষিণবঙ্গে এলে বর্ষা হলে, অর্থাৎ ভারী বৃষ্টি বেশ এক নাগারে না হলে এই গরম থেকে মুক্তির কোনো উপায় নেই। অন্যদিকে পশ্চিমের জেলাগুলো যেরকম বলছিলে, কারণ গরম হাওয়া আসছে পশ্চিম দিক থেকে, যেমন বিহার, ঝাড়খণ্ড, এদিক থেকে গরম হাওয়া যখন আসছে, তখন সেই গরম হাওয়ায় পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা শনিবার রবিবারের মধ্যে প্রায় 43-44 ডিগ্রি হতে পারে, আর কলকাতার তাপমাত্রাও প্রায় 39-40 ডিগ্রি ছুঁতে পারে। এবং তার সঙ্গে কলকাতায় যেটা সব থেকে বড় অসুবিধা, যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর তার ফলেই এই তাপমাত্রা বৃদ্ধি এবং জলীয় বাষ্প একসঙ্গে ঘাম প্যাচপ্যাচে অস্বস্তি। আর এটা থাকবে মঙ্গল বুধবার পর্যন্ত, কারণ বুধবার নাগাদ এই আবহাওয়ার যে পরিস্থিতির একটা বদল হতে পারে, কারণ পরিস্থিতি অনুকূল হলে বর্ষার যে মৌসুমি অক্ষরেখা সেটা ইসলামপুর ছাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হবে, আর তারপরই বৃষ্টি বাড়তে পারে, এমনই সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। অতনু, এই যে গরম চলবে, এ নিয়ে আবহাওয়াবিদরা কি বলছেন একবার শোনা যাক। এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে। যে হাওয়া গরম, যে হাওয়া শুষ্ক, যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আমার মনে হয় এপ্রিল মাসে, তাই না? ওই রকম ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি, আসছেও। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং খুব ড্রাই অলসো। যেটুকু ময়েশ্চার আছে তাতে অতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি থান্ডারস্টর্ম ফটাকসে পেয়ে যেতে পারেন। আগামী 2 দিনে আপনার টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলে। আমি শোনাচ্ছি গরমের খবর, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে এই গরম চলবে, আগামী সপ্তাহেও চলবে। এদিকে হঠাৎ করে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি, যে বৃষ্টি আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী সাময়িক স্বস্তি দেবে। তাহলে পুরোপুরি স্বস্তি দেওয়ার বর্ষার বৃষ্টি কবে আসবে? আবহাওয়া দপ্তর বলছে অন্তত 10 তারিখের আগে সেরকম কোনো সম্ভাবনা নেই। মনসুন আসতে তো দেরি হবে, কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে, অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে, অথবা পূর্ব থেকে আসতে হবে। তো এই মুহূর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন, উইন্ডের যে ডাইরেকশন আমরা যেটা পাই, যার বেসিসে আপনাদের আমি বলতে পারি যে এই মুহূর্তে প্রথম কথা নর্মাল ডেট তো 10 তারিখ আমরা জানি, 10 থেকে পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না। নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না, একটু হয়তো দেরি হলেও হতে পারে। সাময়িক স্বস্তি এই বৃষ্টিতে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে সেক্টর 5-এ, কিন্তু দিল্লিতে অস্বস্তি বেশ বেশি। অন্তত রাজনৈতিক নেতাদের তো বটেই। ভোট হয়ে গেছে, সিংহাসনের মহাসংগ্রাম শেষ, কিন্তু তাকতে বসা এখনো বাকি।
রবিবার শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু পদ্মে এবার যে কাঁটা রয়ে গেছে, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা তারা পাননি, বিজেপি পায়নি। সেক্ষেত্রে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, তাদের দিকে ভাবতে হচ্ছে, তারা কি ভাবছেন সেসব নিয়ে চলতে হচ্ছে। আর সুযোগ নিচ্ছে আইএনডিআইএ, তার কারণ তাদের যে শক্তি, সেই শক্তিকে তারা কড়া বিরোধিতা করবে। চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোদীকে। এই আইএনডিআই এর কথা বলতে গিয়ে অবশ্যই বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়ছে। গতকাল আইএনডিআই এর যে বৈঠক, সেই বৈঠকে দেখা গেল যে প্রশংসা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন তিনি, ওদিকে আম আদমি পার্টির নেতারা এসে, সাংসদরা এসে দেখা করে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হচ্ছেটা কি দিল্লিতে, সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। দিল্লির কথা বলছিলাম, এখানে আবহাওয়া এখন কিছুটা হলেও মনোরম, সেই প্যাচে গরম নেই, কিন্তু দিল্লিতে গরম আছে। রাজনীতির উত্তাপ, সেই উত্তাপের কথা বলতে গেলে বলতে হবে সংখ্যা বড় গুরুতর একটা জিনিস। এই সংখ্যার জোরেই আজ নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু কিং মেকার, একজনের কাছে 12, একজনের কাছে 16। এই আসন যেদিকে যাবে, এই 28টি আসন, সেদিকেই পাল্লা ভারী হয়ে যাবে। তো এখনো পর্যন্ত এনডিএর দিকেই পাল্লা ভারী, এনডিএতেই থাকবেন তারা দাবি করছেন। আর এই মাত্র কয়েকটা আসনের এদিক ওদিক কোথাও যেন আইএনডিআইএ কেও একটা ভালো আত্মবিশ্বাস দিচ্ছে, একটা কনফিডেন্স দিচ্ছে, যে জায়গা থেকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তারা তো বিরোধী আসনেই বসবেন, কিন্তু মোদী সরকার বা এই এনডিএ সরকার যে যে সিদ্ধান্ত নিতে যাবে, সেই সব সিদ্ধান্ত নিয়ে তারা তাদের মতো করে গঠনমূলক বিরোধিতা করবেন। তো গতকাল যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল আইএনডিআই এর, সেই বৈঠক থেকে বেরিয়ে অখিলেশ যাদব একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যে মন্তব্যের মধ্যেও এই সংখ্যা কোথাও লুকিয়ে রয়েছে। শুনুন। सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। मुझे लगता है ये खुश करने की जो कदम चल रहे हैं, खुश करने के लिए जो फैसले हो रहे हैं, सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग। गिनती जिसके पास होगी, राष्ट्रपति उसी को शपथ पे बुलाएंगे, फिर गिनती बदल जाएगी, फिर कोई और शपथ देगा। ये तो शपथ चलती रहती हैं। গতকাল এই আইএনডিআই এর বৈঠকে অখিলেশ যাদবের কিন্তু ভালোই প্রশংসা করা হয়েছে। হবে নাই বা কেন, উত্তরপ্রদেশে যেভাবে সমাজবাদী পার্টি আর কংগ্রেস তারা যেভাবে লড়াই করে বিজেপির থেকে সিট ছিনিয়ে নিয়েছে, প্রশংসা তো হবে। প্রশংসা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকালের এই বৈঠক। সেই বৈঠকের পর আজ দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন অখিলেশ যাদবের বাড়িতে, 45 মিনিট ধরে তাদের মধ্যে কথা হয়েছে। ওদিকে আবার আম আদমি পার্টির সাংসদরা তারা এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেখানেও কথা হয়েছে। অর্থাৎ শরিকদের যে বৈঠক, সেই বৈঠকের মাঝখানে বিভিন্ন শরিকরা নিজেরাও বৈঠক করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে গুরুত্ব কি বাড়ছে, এ প্রশ্ন তো উঠবেই। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী মৈত্রেয়ী। দিল্লির হাওয়া কি বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব বাড়ছে বা জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়ছে? একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব যে বাড়ছেই তা কিন্তু একের পর এক ঘটনায় ক্রমাগত সেই প্রমাণ, সেই দিক নির্দেশই কিন্তু মিলছে। গতকাল ইন্ডিয়া অ্যালায়েন্সের যখন বৈঠক হয়েছিল, সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করা হয়, এবং সেই প্রশংসা করেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা এবং খার্গের তরফ থেকেও কিন্তু এই প্রশংসা আসে। এবং তারপর আজকে যেটা দেখা গেল, বিভিন্ন শরিকদের সঙ্গে বৈঠক হচ্ছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কি ভূমিকা, অর্থাৎ মুখ্য ভূমিকায় কিন্তু তাকে দেখা যাচ্ছে। আমরা দেখি আজকে সকালবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাসভবন থেকে তিনি বেরোন, দিল্লির বাসভবন থেকে তিনি বেরিয়ে যান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে। অখিলেশ যাদব তিনি কে? তিনি আরো একজন জোট শরিক, যার রাজ্যে বিজেপিকে পর্যুদস্ত করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গের সাথে সাথে যে রাজ্য পর্যুদস্ত করা হচ্ছে, সেই অখিলেশ যাদবের সাথে গিয়ে তিনি 45 মিনিট বৈঠক করেন, একান্ত বৈঠক চলে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ফিরে আসেন এবং এখানে তার সাথে দেখা করতে আসেন আপের দুই সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং। তাদের সাথেও কিন্তু প্রায় মিনিট 40-45 ধরে বৈঠক চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত যেটা জানতে পারছি, যে তিনি দিল্লি ছেড়েছেন, কিন্তু তিনি এই মুহূর্তে আরো এক গুরুত্বপূর্ণ জোট শরিকের সঙ্গে বৈঠক
বৈঠক করতে যাচ্ছেন অন্য কোনো শহরে এবং সেখানে গিয়ে তারা বৈঠক করবেন। ফলে এই সব কিছুর মধ্যে কি স্পষ্ট হচ্ছে, একটা ইঙ্গিত খুব স্পষ্ট, এক যে বিরোধী জোট অত্যন্ত তৎপর, তারা বিরোধিতার আসনে থাকলেও কি স্ট্র্যাটেজি হবে সেই স্ট্র্যাটেজি নিয়ে তারা আলোচনা করছেন। তারা নিজেদের গুটি একেবারে সাজিয়ে নিচ্ছেন এনডিএ সরকার তৈরি হওয়ার আগে। এখনো পর্যন্ত এনডিএ সরকার গঠন হওয়ার প্রাথমিকভাবে একটা সবুজ সংকেত মিলেছে, তাদের শরিকদের থেকে আশ্বাস মিলেছে, কিন্তু সরকার এখনো গঠন হয়নি, এখনো পর্যন্ত মন্ত্রিত্ব ভাগ হয়নি। এই টানাপোড়েন যখন চলছে তখনই কিন্তু বিরোধীরা তাদের মতো করে গুটি সাজিয়ে নিচ্ছেন, এটা এক। এবং দুই, যেটা আরো তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে বিভিন্ন রিজিওনাল পার্টির এই যে মিটিং হচ্ছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যাদের ফলাফল ছিল, ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক যারা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তার সঙ্গে সঙ্গে দিল্লিতে, যেখানে দিল্লি এবং পাঞ্জাবে যেখানে আপ রয়েছে, আপের সঙ্গে বৈঠক এবং তারপরে যদি অন্য কোনো শরিকের সাথে হয়, ফলে এই যে রিজিওনাল পার্টিরা যারা অত্যন্ত ভালো ফলাফল করেছে, অর্থাৎ তাদের যে বিরোধী জোটে তারা যখন থাকবেন তাদের আওয়াজটাও যাতে কোনোভাবে না চেপে থাকে, তারা একটা স্ট্রং মেসেজ যাতে দিতে পারেন, সেই রিজিওনাল পার্টির বা সেই সমস্ত আঞ্চলিক দলগুলোর তাদের ক্ষমতাও যেন যথেষ্ট রকম থাকে কেন্দ্রীয় দলের সঙ্গে সঙ্গে এই বিরোধী আসনে বসার সময়। আমি যদি সেই জায়গা থেকে দেখি মৈত্রেয়ী, যখন ভোটের আগে বারবার যখন বৈঠক হচ্ছে, সেখানে INDI এর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একের বিরুদ্ধে একের কথা, যেখানে তিনি বলছেন আঞ্চলিক দলগুলিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা, আঞ্চলিক দলগুলি যেখানে শক্তিশালী সেখানে তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার কথা। সেই একই জায়গায় অবস্থান সেই একই রকম রাখতে চাইছে INDI। দেখো, INDI এর সেই অবস্থান কতটা থাকবে, কিন্তু আঞ্চলিক দলগুলো তাদের মতো করে যে কথা বলছেন এবং তারা যে নিজেদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করছেন সেটা কিন্তু কিছুটা হলেও পরিষ্কার। এবং এই আলোচনার শেষে একদিকে তারা নিজেদের বিরোধী হিসেবে, INDI এর জোটের শরিক হিসেবে তারা নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করছেন যে তারা বিরোধিতার আসনে থেকে তারা কি কি বক্তব্য তারা পেশ করবেন, কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন অংশে এনডিএ কে তারা বিঁধবেন এবং কোন কোন দিকে তাদের নজর থাকবে, সেই স্ট্র্যাটেজিগুলো তারা যেরকম ঠিক করছেন। তার সঙ্গে সঙ্গে আঞ্চলিক দলগুলো নিজেদের মধ্যেও কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং তাদের শক্তি যাতে তারা ধরে রাখতে পারেন, তাদেরও যাতে একটা ভয়েস থাকে, সেই জায়গাটাও কিন্তু নিশ্চিত করছেন। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যে সুর ধরে দিয়েছিলেন সেই সুর ধরেই কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকের পরে এই জোটের যারা সঙ্গীরা রয়েছেন আঞ্চলিক দলগুলি, তাদের কিন্তু, এবং এই শক্তিশালী আঞ্চলিক দলেরা প্রত্যেকে কিন্তু অত্যন্ত শক্তিশালী নিজের নিজের রাজ্যে, তারা কিন্তু নিজেদের ক্ষমতা প্রমাণ করেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিজের ক্ষমতা প্রমাণ করেছেন ইতিমধ্যেই, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি তার নিজের ক্ষমতা প্রমাণ করেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একা লড়েছে, সেখানে কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আপোষ হয়নি, যদিও সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হয়ে তারা লড়াই করেছেন, কিন্তু তারা নিজেদের ক্ষমতা প্রমাণ করেছেন, সেখানে বিরোধী আসনে থেকেও তারা প্রচুর আসন তারা জয় করেছেন। অন্যদিকে দেখা গেছে আঞ্চলিক অন্যান্য পার্টিদের মধ্যেও ডিএমকে তারা অত্যন্ত ভালো ফল করেছেন, ফলে সেই জায়গায় গিয়ে আঞ্চলিক পার্টিরা ভালো ফল করেছে এবং তাদের ভয়েসও যাতে ইম্পর্টেন্স পায় সেই বিষয়টাকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অতনু, ধন্যবাদ। তো এ তো গেল দিল্লি। এবার এই যে এত ভালো ফল তৃণমূলের, এটা যদি উল্টো দিক দেখি তাহলে দেখতে হবে যে বিজেপির ফল অত্যন্ত খারাপ, অন্তত 2019-এর নিরিখে যেখানে ছিল 18টি আসন সেখান থেকে কমে হয়েছে 12টি আসন। কেন? এবার কাটাছেঁড়া শুরু হয়েছে। জেলা নেতৃত্বের কাছ থেকে জানতে চাইছে রাজ্য বিজেপি, রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, সেই রিপোর্ট নিয়ে বঙ্গ বিজেপি নেতারা যাবেন দিল্লি। 24-এ ফের তৃণমূলের বিপুল জয়, সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ভরাডুবি। 2019-এর লোকসভা ভোটে 18টি আসন পায় বিজেপি, এবার সেটা কমে 12। কেন 18 আসন ধরে রাখা গেল না? হেভিওয়েটরা কেন হারলেন? এইসব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে বঙ্গ বিজেপি। বঙ্গে বিজেপির বিপর্যয়ে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য বিজেপি নেতাদের। এই পরিস্থিতিতে সাংগঠনিক জেলাগুলির থেকে রিপোর্ট তলব করল বিজেপির রাজ্য নেতৃত্ব। জেলা নেতৃত্বকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে হারের কারণ। আগামী 7 তারিখ আমরা দিল্লিতে সকালে মিলে বসবো। সেখানে আমাদের নবনির্বাচিত সাংসদদেরকে রাজ্যসভা এবং লোকসভা থেকে ডাকা হয়েছে। সেখানে আমাদের এখান থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরও যাওয়ার কথা আছে। দেখতে হবে আগামী দিনে পর্যালোচনা করে যে কোথায় কি ভুল হয়েছিল, কি ভুল করেছি আমরা, এই সমস্ত বিষয়ে দেখে দেওয়া ঠিক করবো। সে তো ময়নাতদন্ত হবে, দল ময়নাতদন্ত করবে। দল জানে ময়নাতদন্তের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দল জানে কেন কি হয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। 24 লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 35 আসন তো দূরে থাক, 19 আসনগুলি ধরে রাখা গেল না। উত্তরবঙ্গেও আসন ছিনিয়ে নিল তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তো সবুজ ঝড়, যাতে ধরাশায়ী বিজেপি। বঙ্গ বিজেপির কাছে বড় বিড়ম্বনা 2 কেন্দ্রীয় মন্ত্রীর হার। কোচবিহারে হারলেন নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার। একের পর এক হেভিওয়েট পদপ্রার্থী এবার হেরেছেন। বর্ধমান দুর্গাপুরে হেরেছেন দিলীপ ঘোষ, আসানসোলে SS আলুওয়ালিয়া, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুরে অর্জুন সিং, হুগলিতে লকেট। এর মধ্যে দিলীপ, দেবশ্রী ও আলুওয়ালিয়াকে এবার নতুন পিচে নামতে হয়। 19 জেতা সত্ত্বেও তাদের আসন বদল করে বিজেপি। নতুন আসনে লড়ে 3 জনেই হেরেছেন। কেন এমন ভরাডুবি? কারণ খুঁজতে কাটা ছেঁড়া শুরু বিজেপির। কোন কোন ক্ষেত্রে দলের এই বিপর্যয় তার বিস্তারিত তথ্য অনুসন্ধানে এবার ময়না তদন্তে নামল বিজেপি রাজ্য কমিটি। একদিকে ঘরোয়া কোন্দল, অন্যদিকে আদিনব্য দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু রয়েছে এই বিপর্যয়ের নেপথ্যে, সেটাই খতিয়ে দেখছে বঙ্গপদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ গতবার মেদিনীপুর থেকে জিতেছিলেন। আসল বদলের জন্যই তার হার হয়েছে বলে তিনি দাবি করছেন। শুধু তাই নয়, তিনি দাবি করছেন সাংগঠনিক দুর্বলতার জন্যই তাকে হারতে হয়েছে। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি বলছেন সিদ্ধান্ত ভুল ছিল না। তবে এটাও ঠিক যে সিদ্ধান্ত কখনো কখনো কাজ করে না। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19 সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল। তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি, সিট আমরা কমে গেছে। হয় এরকম অনেক সময়। তবে দিলীপ ঘোষ শুধুমাত্র সংগঠনের দুর্বল জায়গা নিয়ে কথা বলছেন, দুর্বল সাংগঠনিক ব্যবস্থা নিয়ে কথা বলছেন তা নয়, তিনি ঘুরিয়ে কোথাও যেন নেতৃত্ব বদলের জল্পনাও জিয়ে রাখেন। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরো হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানেও যাব আমি, শুধু তারিখ বর্ধমান, আমার মেদিনীপুর নয়। আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব। আর বঙ্গ বিজেপির নেতা এখন যিনি লিডার, তিনি বলছেন যে
হ্যাঁ বরিষ্ঠ নেতা, তিনি যেতেই পারেন যে কোনো জায়গায়, তবে দলের সঙ্গে সমন্বয় রেখে যাওয়াটাই বোধহয় ভালো। কিন্তু দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। তো বঙ্গ বিজেপির জন্য এত অস্বস্তির কারণই, তার কারণ প্রাক্তন যিনি রয়েছেন, প্রাক্তন বঙ্গ বিজেপি প্রেসিডেন্ট যিনি, সভাপতি যিনি, তিনি যখন এই ধরনের মন্তব্য করছেন, এবং এটাও ঘটনা যে তার সময়ে বিজেপি লোকসভায় যে ফল করেছিল সেই ফল এবার হয়নি, এবার ফল খারাপ হয়েছে, তখন এ নিয়ে তো অস্বস্তি হবে। আর সেই অস্বস্তি নিয়েই এবার দিল্লি যাচ্ছেন সুকান্ত শুভেন্দু, তার কারণ দিল্লিতে পোস্টমর্টেম হবে, সেখানে বঙ্গ বিজেপির এই হেলকানো তা নিয়ে কাটাছেঁড়া হবে। তো এখান থেকে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছেন ভেঙ্কটেশ্বরের কাছে একটু আমি জানতে চাইবো। ভেঙ্কটেশ্বর, প্রথমত একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট, দিলীপ ঘোষ এই আসন বদলটাকেই জোর দিয়ে দেখতে চাইছেন, দরকার হলে কোথাও হয়তো নেতৃত্ব বদলের প্রয়োজনীয়তা আছে, সে কথাও বারবার করে বলছেন। এই অস্বস্তি নিয়ে সুকান্ত যাচ্ছেন দিল্লিতে কি হবে? দেখো, আগামীকাল দিল্লিতে দলের এই যে বিপর্যয় সেই নিয়েই মূলত পর্যালোচনা হবে, এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি এই রাজ্যের যারা যে 12 জন সাংসদ জয়ী হয়েছেন, পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও আগামীকালের বৈঠকে থাকবেন। কিন্তু এই যে ভোটে বিজেপির যে বঙ্গের বিপর্যয় তা নিয়ে একেবারে কেন্দ্রীয় নেতৃত্বের যেমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য নেতৃত্বের, পাশাপাশি দিলীপ ঘোষ, সৌমিত্রকা সহ একাধিক নেতারা তারা কিন্তু একে একে তারা মুখ খুলতে শুরু করেছেন। একদিকে যেমন সংগঠনের দুর্বলতাকে যেমন দায়ী করা হচ্ছে, পাশাপাশি রাজ্য নেতারা যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন তাদের কার্যত নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন। মানে দিলীপ ঘোষ যেভাবে তুমি বলছো যে তিনি যেভাবে নিশানা করছেন, এই জায়গা থেকে এই দিল্লিতে কাল যে বৈঠক হবে সেই বৈঠকের দিকে ভেঙ্কটেশ্বর আমাদের সবার নজর থাকবে, যে বঙ্গ বিজেপি নিয়ে সেই বৈঠক থেকে কি বার্তা দেওয়া হয়, বঙ্গ বিজেপি নেতারা কোন বার্তা নিয়ে আসেন কলকাতায়।